দুদকের তলবে বেনজির স্ত্রী সন্তানের সাড়া নেই। মতিউর ও পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। নরসিংদীতে প্রচুর জমি দখলের অভিযোগ। নিষ্ঠুর একটি শ্রেণী দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, সংসদে বললেন মেনন। 2.5 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে প্রধানমন্ত্রী ঘুমান কি করে, প্রশ্ন ব্যারিস্টার সুমনের। খালেদা জিয়াকে ক্যাবিনেট স্থানান্তর, উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ার অভিযোগ বিএনপির। সুস্থতা কামনায় দোয়া, চিকিৎসা যথাযথই হচ্ছে দাবি আইনমন্ত্রীর। রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তা দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে। চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে বললেন প্রধানমন্ত্রী। শি জিনপিংকে বিশেষ বার্তা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো আত্মগোপনে তার স্ত্রী ও 2 কন্যাও। দ্বিতীয় দফায় দুদকের তলবেও সাড়া দেননি তারা। সময় চেয়ে আবেদনও করেনি অবৈধ সম্পদের পাহাড় গড়া এই পুলিশ কর্তার পরিবার। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি অনুসন্ধানে আবেদন পড়েছে দুদকে। এছাড়া দুদকের আবেদনে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনবিআর সদস্য মতিউর, তার স্ত্রী ও সন্তানকে। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। বিদেশে পলাতক থেকে প্রথমে সময় ভিক্ষা চাওয়ার পরে নিজেকে নির্দোষ দাবি করে সাবেক আইজিপি বেনজির আহমেদ। নিজের চেয়ে বেশি সম্পদ গড়েছেন স্ত্রী সন্তানদের নামে। সেই দৃষ্টে দুদক তলব করে বেনজিরের স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিসাত বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরকে। সময় চেয়ে আবেদনের পর দ্বিতীয় দফায় সোমবার সকাল 10টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকার তারিখ থাকলেও বেনজিরের দেখানো পথেই থাকলেন তারা। কোন দেশের অবস্থান বেনজির ও তার পরিবারের সদস্যদের তা জানতে দুদকের ফরেনসিক ল্যাব থাকলেও এখনও সে পথে যায়নি সংস্থাটি। বেনজিরের সম্পদ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত হলেও মামলার প্রক্রিয়ায়ও যায়নি। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন তাদের সুপারিশের উপর ভিত্তি করে, এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেভাবে কার্যক্রম করা হয় ঠিক সেভাবেই একইভাবে এই কার্যক্রম চলবে। এদিকে ছাগলকাণ্ডের মতিউর রহমান মাথা ন্যাড়া করে সপরিবারে বিদেশ চম্পট দিয়েছেন। এমন তথ্য প্রকাশের পর মতিউর সহ তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশের গমনে নিষেধাজ্ঞা আদালতের। মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এর বিদেশে বহু অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের টিম গঠন করেছে দুদক। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান অবৈধভাবে দখল করেছেন অনেক জমি। প্রথমে নামমাত্র দামে কেনার চেষ্টা করেছেন, না পারলে হামলা মামলা দিয়ে জায়গা ছাড়া করেছেন জমি মালিককে। নিয়েছেন জাল জালিয়াতির আশ্রয়। স্বামীর চেয়ে কোনো দিক থেকে কম নন মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ছেলের ছাগলকাণ্ডের পর নিজেও এখন আলোচনায় বেরিয়ে আসছে তার ও তার পরিবারের শত শত বিঘা জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট ও ব্যাংকে কারি কারি টাকার তথ্য। অনুসন্ধানে জানা যায় বেশিরভাগ জমি জোর করে দখল করেছেন ডক্টর মতিউর রহমান। গাজীপুরের পুবাইলে আপন ভুবন নামে এই পিকনিক স্পটটির মালিক মতিউরের পরিবার। অবশ্য তা স্বীকার করেননি আপন ভুবনের কর্মচারীরা। কথা বলতেছে মতিউর রহমান নাকি যে কি জানি কই রাজস্ব বোর্ড নাকি জানি চাকরি করে, তবে আমরা তো জানি এটা ওরিয়ন কোম্পানি। কিন্তু বাংলা ভিশনের হাতে এসেছে জমিটির কাগজ খতিয়ান, যেখানে জমির মালিক ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান। এসব কাগজ দেখানোর পর বেরিয়ে আসে আসল খবর। কই উনি তো আসে না এখন। কবে আসতো? আগে অনেক আগে আসছে, এখন তো আসতেছে না। কতদিন আগে আসছে? মাস 3 আগে আসছিল। কে আসছিল?
লায়লা কানিজ আসছিল। আর কে কে আসছে? উনি একাই আসছিল। আয়শা কি করতো উনি? এমনি ঘোরাফেরা করে চলে যেত। মতিউরের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করলেও ক্যামেরায় কথা বলতে চান না অনেকে। তবে ব্যতিক্রম এই শেখ মুক্তার হোসেন। সাহস করে তিনি এগিয়ে আসেন, জানান বংশানুক্রমে তাদের জন্ম ও বসবাস এই এলাকায়। তার ও তার মায়ের জমি দখল করেছেন মতিউর রহমান। আমার নিচে 24%, আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে। জমি লিখে না দেয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে। পরে অফার দিয়েছিল 35 লাখ টাকা দিয়ে দিবে, আমি রেস্টেরিকে 35 লাখ। তো আমি 35 লাখ টাকা এই জায়গা বেশ কেন, আমার মতো সব অফার দিয়েছিল, কয়েকবারই দিছে, 2-3 বারে। আপনি কি বলছেন? আমি কইছি আমার জমির দাম আছে 1 লাখ, 1 কোটি, শুধু আমার 24-এর। পরে কয় এখানে দিলে দিতে পারো, না দিলে যাও। এদিকে নরসিংদীতে 1.5 একর জমিতে তৈরি ওয়াটার পার্ক ও ইকো রিসোর্টটির মালিক মতিউরের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। শিক্ষকতা পেশা ছেড়ে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। তবে তার জমি কেনা নিয়েও আছে নানা অভিযোগ। 205 ডিসিম জমি আছে এটার ভিতরে, এটা মেইন গেটে আমার নিজস্ব জায়গা। এখন এটার ব্যাপারে আপনার আমি 18 সালে অফকপ অফিসে অভিযোগ দিছি, তারপর আবার দ্বিতীয়বারও দিছি, ধাপে ধাপে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিছি, বিভাগীয় কমিশনে দিছি, দুদক অফিসে দিছি, বিভিন্ন জায়গাতে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গাতে দিছি। আসলে এটার কোনো সুর আমি পাই না। 2 ডিসিম জায়গা বেশি তো নেই, ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না। ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে মতিউর রহমান ও তার পরিবারের অঢেল সম্পদ। কানাডায়ও রয়েছে বাড়ি, গাড়ি সহ অনেক কিছুই। অবৈধভাবে দখল করা শত শত বিঘা এসব জমির মতো বিভিন্ন ব্যক্তির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও দখল করার অভিযোগ রয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে। এছাড়া শেয়ার বাজার কারসাজিতে তার সম্পৃক্ততার বিষয়টিও ঘুরে ফিরে কয়েকবারই সামনে এসেছে। 111 বা পরবর্তী সময়ে তার দুর্নীতির নানা বিষয় সামনে আসার পরও রহস্যজনকভাবে ছাড় পেয়ে যান মতিউর রহমান। এবারও তার যেসব দুর্নীতির বিষয় সামনে আসছে তার থেকে হয়তো অদৃশ্য কোনো শক্তির ইশারায় ছাড় পাবেন ডক্টর মতিউর রহমান, এমন আশঙ্কার সম্ভাবনা থেকেই যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, পুবাইল, গাজীপুর। প্রায় 2.5 লাখ কোটি টাকার ঋণের দুশ্চিন্তা নিয়ে প্রধানমন্ত্রী কি করে ঘুমান সে প্রশ্ন রেখেছেন স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। বলেছেন এই সরকারেরও অনেক রাসেল ভাইপার আছে। এদিকে এক নিষ্ঠুর অলিগার শ্রেণী দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংসদে তারা এসব কথা বলেন। এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। একটি নিষ্ঠুর অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিকাল 4:15টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়। তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকার বসানোর পর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছিলেন 24 ঘন্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। শুক্রবার দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, শহীদদের রক্ত ডিঙ্গিয়ে করিডোর দিতে চাননি বলেই আজ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হয় না। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তারা। বলেন, টাকা পাচারকারী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে সরকার। চাকরির নামে ক্ষমতাসীনদের দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি দেশের জনগণ নিজের ভোটটা নিজে দিতে পারে, তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম। তো সেই সাহসটা দেশের এই সরকারের নেই, কারণ জানে যে সুষ্ঠু ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না, জীবনেও না। আর সেই জন্যই তারা দিনের ভোট রাতে করে, আর সবার ভোট তারা নিজেরাই দেয়। তো সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নেত্রী, আমার মাকে মুক্ত করতে হবে। ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবাদাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটি যে হাসপাতালে আছেন সেখানেই পাচ্ছেন তিনি। চিকিৎসা নিশ্চিত হবার কারণেই বেগম জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সবশেষ তথ্য অনুযায়ী পেসমেকার বসানোর পর বেগম জিয়া সুস্থ আছেন। দলের চেয়ারপারসন চিকিৎসা পাচ্ছেন না, বিএনপি নেতাদের এমন অভিযোগ হাস্যরসে পরিণত হয়েছে। আইনমন্ত্রী বলেন, ভারসাম্য ঠিক নেই বলেই দলটির নেতারা এসব বলছে। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে যদি তারা রাগ উষ্মা প্রকাশ করতে চান সেটা করতেই পারেন, কারণ বাংলাদেশে সবকিছু স্বাধীনতা আছে। চিকিৎসা করতে হবে তখন সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ওনাদের এখন ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে, এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এইসব কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মাধ্যম হতে হবে আনন্দমুখর পরিবেশ। তাই সমালোচনায় ভীত না হয় আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান তার। রাজধানীতে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্পের উপযোগী স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো নীতিমালা থাকুক বিএনপি তা চায়নি বলেও তিনি মন্তব্য করেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত অসচ্ছল মেধাবীদের আর্থিক সহায়তা করে আসছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এর ধারাবাহিকতায় এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল পদ্ধতিতে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমে গেছে। শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী, তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম 2001-এ, আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়, দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি, এই ব্যবস্থাটি তারা নিয়েছিল।
শিক্ষার্থীরা যেন আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটাকে ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পেটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পড়াচর্চায় খুব পছন্দ করি। আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা শীর্ষক গ্যালারি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। পরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মুজিব ও স্বাধীনতায় প্রদর্শিত বিভিন্ন চিত্র ও ঘটনা প্রবাহ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অনন্য প্রয়াস। প্রথম কক্ষে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, খোকা থেকে শুরু হয়ে তারুণ্যে মুজিব ভাই হয়ে ওঠা সহ নানা বিষয় প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় 1975 সালের 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্থান পেয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে এসব ছবি দেখেন, পরে সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং মুজিব ও স্বাধীনতা স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে দেশটি কাজ করছে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান লিও জিয়ানচাও। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, দেশটির গৃহযুদ্ধ সংঘাতময় পরিস্থিতি রোহিঙ্গা সংকট জটিল করে ফেলেছে। চীনের কমিউনিস্ট পার্টির নেতা বলেন, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তারা অনুধাবন করে। রোহিঙ্গাদের আশ্রয় ও অব্যাহতভাবে মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন লিও জিয়ানচাও। এ সময় দীর্ঘদিনেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশ। সংকট সমাধানে চীনের সহযোগিতা এবং চীনের প্রেসিডেন্টের আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করেন তিনি। জুলাইয়ের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের কথা উল্লেখ করে এই সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন লিও জিয়ানচাও। আগামী 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরে আরও অগ্রগতির প্রত্যাশা করছে বাংলাদেশ। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে চীন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উৎপাদন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে দেশ এগুচ্ছে সে লক্ষ্যে পাশে থাকতে চায় চীন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। জন্য আমরা বলেছি, দেখুন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উই আর এক্সপোর্টিং টু ইউএস মার্কেট, ইউ মার্কেট, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও।
আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। Bangladesh to us is a perfect and friendly and firm partner in our collaborations. We also touch upon some regional and international issues, and we do have very identical views on most of the issues. And also we stress on the interactions and contacts and communications between the political parties in our two countries. এর আগে সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এর সঙ্গে দু একটি পত্রিকার যোগসাজশের অভিযোগ করেন তিনি। সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নাই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি, এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো নিরীহ ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে। এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র যে কোনো নীতিতে আওয়ামী লীগের প্রধান বিবেচ্য দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরও এর ব্যতিক্রম নয়। অথচ বিএনপি কখনো বর্তমান সরকারের কোনো সফলতা দেখে না, বরং বিএনপির শাসনামলেই ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের অনাস্থা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী সেই আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মুখে দেশের স্বার্থ নিয়ে কথা বলা বড্ড বেমানান। বিএনপি আজ বাংলাদেশে ভারত বর্জন ও ভারত বিদ্বেষী রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এটা তাদের চিরাচরিত দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে মানুষের মাঝে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রবণতা হ্রাস পাবে। সেই সাথে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কম খরচে উন্নত চিকিৎসা পাবে জনগণ। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে 7 সদস্যের এক প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। সাক্ষাতে প্রতিনিধি দল BCPS এর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংস্থাটির একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কেও রাষ্ট্রপতিকে বিস্তারিত জানান। রাষ্ট্রপতি BCPS এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে BCPS কার্যকর ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শিখা অনির্বাণ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করেন এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ সবসময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু বিএনপি তার শাসনামলে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। পাটমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি শাসনামলে শীর্ষ নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
সকালে সিলেটে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য চোরের মায়ের বড় গলা। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন বলেও জানান তিনি। ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আপনারা ক্ষমতার মস্তদ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন। খালেদা জিয়ার ক্ষমতার আমলে একটি মানুষের বিরুদ্ধে, একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। দুপুরে সিরাজগঞ্জে জেলা ও জজ আদালতে চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি জানান, আদালতে বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার আদালত ভবনের সাথে ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মুশিয়ার রহমান, সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সহ অন্যরা। আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। সেই জন্য তারা যখন আদালতে আসেন, আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন, তাদের জন্য একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনা দিতে হচ্ছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা থেকে তাকে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জিসানুল হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয় আজ অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। 5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কড়া নিরাপত্তায় বাসভবনে পৌঁছে দেওয়া হয় তাকে। পদোন্নতির নীতিমালা ইস্যুতে উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে সত্যপ্রসাদ মজুমদারকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। বুয়েট ক্যাম্পাসে সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে বিকাল থেকে তাকে অবরুদ্ধ করেন কর্মকর্তা কর্মচারীদের 2015 সালের পদোন্নতির নীতিমালা বাতিলের খবর পেয়ে প্রতিবাদে ও পুরনো নীতিমালা বহালের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। উপাচার্য যেন আলোচনার মাধ্যমে পুরনো নীতিমালা বহাল করেন এমন দাবি জানিয়ে কর্মচারীরা নানা স্লোগান দেন। 2019 সালে আবরার ফাহাদ হত্যার ঘটনার পর তৎকালীন উপাচার্য সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন সত্যপ্রসাদ মজুমদার। শরীয়তপুরের কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ সার দোকানে বিক্রির সময় জব্দ করেছে স্থানীয় জনগণ। এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সখীপুরের চরকুমারিয়া ইউনিয়নের দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে বের করা এসব সার জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি নসিমন সহ 30 বস্তা সার জব্দ করে। এদিকে সার চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়রা। এক পর্যায়ে মোল্লার বাজার এলাকায় চেয়ারম্যানের সমর্থক ও বিরোধীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিম। পাট চাষীদের বিতরণের জন্য এই ইউনিয়নে সার সরবরাহ করা হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা মিজানুর রহমান। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দেশের প্রচলিত স্বর্ণশিল্পে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে এ খাতের রপ্তানি তৈরি পোশাককেও ছাড়িয়ে যাওয়া সম্ভব, এমনটাই মনে করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আগামী 4 জুলাই রাজধানীতে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া 3 দিনের জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী উপলক্ষে ডাকা এ সংবাদ সম্মেলনে বাজুস নেতারা এ তথ্য জানান। সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় জানান,
আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি প্রদর্শনীতে ভারত, ইতালি, তুরস্ক, জার্মানি সহ 10টি দেশের 30টি প্রতিষ্ঠান অংশ নেবে। গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া, এই প্রতিপাদ্য সামনে রেখে হতে যাওয়া প্রদর্শনীর মাধ্যমে হাতে তৈরি গহনার কারিগররা উন্নত প্রযুক্তির মেশিনারিজের সঙ্গে পরিচিত হতে পারবেন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে স্বর্ণ রপ্তানির জন্য শুধু হস্তশিল্পের গহনা পর্যাপ্ত নয় বলে মনে করেন বাজুসের নেতারা। স্বর্ণশিল্পের প্রসারে প্রচলিত ধারার প্রস্তুতকারকের সঙ্গে অন্য বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির নেতারা। নগদে জমি ক্যাম্পেইনের 5ম প্লটটি জিতে নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন। মালয়েশিয়া থেকে দেশে তার মায়ের নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে তিনি জিতে নেন পূর্বাচল প্রবাসী পল্লীতে নগদের জমি। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়া গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন। নগদের জমি ক্যাম্পেইনে প্রবাসী কারো কাছে জমি হস্তান্তর এটাই প্রথম। এই ক্যাম্পেইনে 8 জন ভাগ্যবান বিজয়ী প্লট উপহার পাবেন। আলাউদ্দিন ছিলেন 5ম বিজয়ী। ঢাকায় জমি জেতার খবর শোনার সাথে সাথে আলাউদ্দিন তার মাকে ফোন করেন এবং নগদের প্রতি কৃতজ্ঞতা জানান। সরকার ঘোষিত ইনসেন্টিভের বাইরে কেউ দেশে সর্বনিম্ন 5,000 টাকা নগদের মাধ্যমে রেমিটেন্স পাঠালেই ঢাকায় একটি প্লট জিতে নেওয়ার সুযোগ রয়েছে এখনও। দেশের অন্যতম শীর্ষ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস দেশে প্রথমবারের মতো শতভাগ প্রোপেন ব্যবহার করে বিখ্যাত ওয়াকেস শাইনো ব্র্যান্ডের গ্যাস জেনারেটর সফলভাবে অপারেট করাতে সাফল্য অর্জন করেছে। প্রাকৃতিক গ্যাস জেনারেটরের জন্য বিকল্প জ্বালানি হিসেবে এই শতভাগ প্রোপেন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এরই মধ্যে সব ধরনের সরবরাহ সুবিধার প্রস্তুতি সম্পন্ন করেছে ইউনিগ্যাস। প্রস্তুত রয়েছে নিরাপদ ও অত্যাধুনিক পর্যাপ্ত সংখ্যক প্রোপেন রোড ট্যাঙ্কারও। কোম্পানিটির এই উদ্যোগ প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণের মাধ্যমে দেশের শিল্প খাতের চাকা গতিশীল রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রতিষ্ঠানটির। এই যৌথ উদ্যোগের সফল আনুষ্ঠানিকতায় ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর অপারেশনস মোহাম্মদ জোবাইদুল ইসলাম চৌধুরী, সিএমও মোহাম্মদ ফারুকুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মোহাম্মদ কামরুল হাসান, হেড অব অপারেশনস মোহাম্মদ আনিসুর রহমান, কোম্পানির টেকনিক্যাল হেড অব আশফাক নাবিল। ডানা ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ খালেদ মাসুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, টেকনিক্যাল অ্যাডভাইজার শেখ তৌহিদুল ইসলাম এবং সিনিয়র জিএম রেহানা পারভিন। ভৈরবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব আনম তরিকুল ইসলাম, ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর। ডিজিটাল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রথমবারের মতো ঢাকা আগারগাঁও মেট্রো স্টেশনে এটিএম বুথ চালু করেছে। মেট্রো রেল যাত্রীদের পাশাপাশি অন্যরাও 24 ঘন্টা সেবা নিতে পারবেন এই বুথ থেকে। বুথটির উদ্বোধন করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত সকল মেট্রো স্টেশনে এটিএম বুথ স্থাপন করবে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ফুটবল কোপা আমেরিকায় মঙ্গলবার সকালে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ কোস্টারিকা। ক্যালিফোর্নিয়াতে সকাল 7টায় শুরু হবে ডি গ্রুপের এই ম্যাচ। তার আগে ভোর 4টায় টেক্সাসে মুখোমুখি হবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ও জনপ্রিয় দল ব্রাজিল, বিশ্বকাপের রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকায় অন্যতম সফল দল তারা। গত আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় নেইমার ভিনিসিউসদের। এইবার নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল। নেইমার না থাকলেও দারুণ ব্যালেন্স দল সেলেসাওদের।
কোচ দরিভাল জুনিয়র কোপা মিশনে তারুণ্য নির্ভর দলেই আস্থা রেখেছেন। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে 4টি ম্যাচ খেলেছে ব্রাজিল। সেখানে গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর কোপার প্রস্তুতিতে বেক্সিমকোকে 3-2 গোলে হারালেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 1-1 ব্যবধানে ড্র করেছে। যদিও এই রেজাল্টে হতাশ নন কোচ দরিভাল, বরং তিনি জানিয়েছেন 2026 আমেরিকা বিশ্বকাপকে মূল টার্গেট করেই দল গঠনের কাজ করছেন। সেজন্য দলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে কোপার এই আসর। তিনি আরও বলেছেন, তারুণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল দল গঠনের চেষ্টা করে যাচ্ছেন। ইনজুরির কারণে দলে নেই নেইমার, তবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে লুকাস পাকেতা, রাফিনিয়া, রদ্রিগোকে নিয়ে ফরওয়ার্ড লাইন সাজিয়েছেন কোচ। সেখানে প্রথম ম্যাচে একাদশে নেই রিয়াল মাদ্রিদ সেন্সেশন এন্দ্রিক, তবে এন্দ্রিক দলের গুরুত্বপূর্ণ অংশ জানিয়েছেন ব্রাজিল কোচ। এশিয়ান জুনিয়র বাছাই হকিতে শিরোপা জিতে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়েছে বাংলাদেশ জুনিয়র হকি দল ও নারী জুনিয়র হকি দল। সিঙ্গাপুরে চীনকে 4-2 গোলে হারিয়ে ছেলেরা চ্যাম্পিয়ন এবং মেয়েরা রানার্স আপ হয়েছে। বিমানবন্দরে হকি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ ছেলে ও মেয়ে দলকে বরণ করে নেন। জুনিয়র এশিয়া কাপের বাছাইয়ে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে বেশ সহজেই জিতেছে বাংলাদেশ। ফাইনালে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই করে জয়ও ছিনিয়ে আনে। ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে 3 হাসান 2টি ফিল্ড গোল ও আমিরুল পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন। চীনও দারুণ খেলে 2 গোল পরিশোধ করে, তবে 53 মিনিটে জয়ের ফিল্ড গোলে 4-2 জয় নিশ্চিত করে বাংলাদেশের। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র AHF কাপ হকির বাছাই পর্বে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ, নিশ্চিত করে জুনিয়র এশিয়া কাপে খেলা। সিঙ্গাপুরে একই সাথে পুরুষ ও নারী জুনিয়র AHF কাপ টুর্নামেন্ট হয়েছে। 7 দলের নারী বিভাগে সিঙ্গেল লিগে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে জুনিয়র নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার। দুদকের তলবে বেনজিরের স্ত্রী সন্তানের সাড়া নেই, মতিউর ও পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, নরসিংদীতে প্রচুর জমি দখলের অভিযোগ। নিষ্ঠুর একটি শ্রেণী দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, সংসদে বললেন মেনন। 2.5 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে প্রধানমন্ত্রী ঘুমান কি করে, প্রশ্ন ব্যারিস্টার সুমনের। খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর, উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ার অভিযোগ বিএনপির, সুস্থতা কামনায় দোয়া, চিকিৎসা যথাযথই হচ্ছে দাবি আইনমন্ত্রীর। রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তা নির্দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে, চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে বললেন প্রধানমন্ত্রী, শি জিনপিংকে বিশেষ বার্তা। এ ছিল এখনকার মতো বড় সংবাদ। রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।